নমস্কার, আপনি দেখছেন সংবাদ লাইভ। আমি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সব খবর। দেশ, রাজ্য, আন্তর্জাতিক আবহাওয়া, সরকারি প্রকল্প, খেলাধুলা এবং সর্বশেষ ব্রেকিং নিউজ। সব আপডেট থাকছে একের পর এক। চলুন আর দেরি না করেই শুরু করা যাক আজকের প্রধান সংবাদ। হিন্দু ধর্মের মানুষের উপর বাংলাদেশের মুসলমানের এত ঘৃণা কেন? উত্তর খোঁজার চেষ্টা করছেন প্রবাসী বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ। মুখঢাকা কালো ওড়নায় প্রধানমন্ত্রী আমার মেয়েকে দত্তক নিন, এবার মুখ খুললেন নয়ডার কিশোরীর মা। সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কি করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধেই তদন্ত হবে। তসলিমার অনুষ্ঠানেই বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন। বিস্ফোরক দিলীপ ঘোষ, যারা বড় বড় কথা বলতো। বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার, আপনাদের কাছে এসেছে এই মেসেজ। হাওড়ার এদো গলিতে জইস জঙ্গির গোপন ডেরার খোঁজ, এখান থেকেই কি মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি চলছিল? আমাদের বহু নেতা মধুতে আসক্ত, বিস্ফোরক দিলীপ কাদের বিঁধলেন? একটা ফোন কল ঘুরিয়ে দিল খেলা। ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন, ইরানে হামলার সিদ্ধান্ত বদল, তাহলে এবার কি যুদ্ধ শেষ? আয়ুষ্মান ভারতের নাম তো শুনেছেন, আভা কার্ড কি জানেন? কেন সবার এটি করানো উচিত? বামপন্থা হলো সমাজের চরম বিষ, বাঁচতে চাইলে বাচ্চাদের থেকেই দূরে রাখুন, বিস্ফোরক কঙ্গনা রানাউত। অগস্টের ১ তারিখেই আসেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, কেন দেরি এবং কবে পাবেন জেনে নিন আসল সত্য। ক্রিকেট নয়, বক্সিং রিংয়েই তাণ্ডব সচিনের, সোনা জিতে গর্বিত করলেন গোটা ভারতকে। আবেদন করেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন না এই মহিলারা, গ্যারেন্টি দিলাম। হু হু করে কমলো সোনার দাম, মাসের শুরুতেই বিরাট সুখবর, কলকাতায় ২২ ক্যারেটের দাম আরও নামলো, কত হলো? মুখ্যমন্ত্রীর আয়ু ১ সেকেন্ডেও কমানোর ক্ষমতা কারণ নেই, পাকিস্তানকেই সরাসরি হুঙ্কার ছুড়লেন দিলীপ ঘোষ। মোদিজি রাহুল গান্ধীর থেকেই শিখুন, বিজেপি নেতার ভিডিও ভাইরাল। সরকারি হাসপাতালে চরকি পাক স্বাস্থ্যমন্ত্রীর, জনসাধারণের অভিযোগ শুনেই স্বাস্থ্যকর্তাকে করা ধমক। এরা দায়িত্ব নিলে দেশের ভবিষ্যৎ কি হবে ভাবুন, ভিডিও বার্তায় যুব সমাজকে হুঁশিয়ারি মুকেশ খান্নার। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেবের বিতর্কিত মন্তব্যকে সমর্থন তসলিমার, সওয়াল অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে। সপ্তাহান্তে বঙ্গে সক্রিয় নিম্নচাপ, আজ ভিজবে গোটা বাংলা, জানুন পূর্বাভাস। রেশন নিয়ে যা শুনছেন সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জল্পনার মধ্যেই বড় কথা বললেন খাদ্যমন্ত্রী। ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১। বিশ্ববাজারে আর ধাক্কা নয়, গভীর সমুদ্রেই ৬০টি কূপ খনন করেই জ্বালানিতে বিপ্লব আনতে চলছে ভারত। আজ থেকে উত্তরে দুর্যোগের কমলা সতর্কতা, মুষলধারে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। সিলিং থেকে ঝুলছে বাবার দেহ, দেখে ভিডিও করল পুত্র, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীর, তদন্তের দাবি পরিবারের। কেউ জানতো না সাঁতার, বন্ধুকে বাঁচাতে গঙ্গার খরস্রোতে একে একে তলিয়ে গেল ৪ তরুণ, হরিদ্বারেই শোকের ছায়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশ এক উগ্র ইসলামপন্থী দল জামাত ইসলামী বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির হাতেই সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে। পূর্বে ঘোষিত বিভিন্ন ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলি। তাদের লক্ষ্য বাংলাদেশকে ১০০% ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলে আফগানিস্তানের কায়দায় ইসলামী শরিয়া শাসন লাগু করা। কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করছে মূলত হিন্দু সম্প্রদায়, তাই তাদের নিশ্চিহ্ন করতেই নির্দিষ্ট এজেন্ডায় কাজ করছে উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তবে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ইতিহাস বহু পুরনো, এমনকি তুলনামূলকভাবেই মধ্যপন্থী বলেই পরিচিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়েও সীমাহীন নিপীড়নের শিকার হয়েছিল হিন্দুরা। কিন্তু হিন্দু ধর্মের মানুষের উপর বাংলাদেশের মুসলমানদের এত ঘৃণা কেন? এরই উত্তর খোঁজার চেষ্টা করছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা বসবাসকারী বাংলাদেশের বরিশালের নাগরিক আসাদুজ্জামান আসাদ। তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে হিন্দু ধর্মের উপর মানুষের উপর বাংলাদেশের মুসলমানদের এত ঘৃণা কেন একটি প্রতিবেদন লিখেছেন, যেটি নিচে তুলে ধরা হলো।
ইতিহাস সাক্ষী দেয় যীশু খ্রিস্টের জন্মের ১৫০০ থেকে ২৫০০ বছর পূর্বে ইন্ডাস ভ্যালি সভ্যতা গড়ে উঠেছিল। এটাকে বলা হয় হরপ্পা সভ্যতা। এই সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, যার মধ্যে প্রাচীন মিশরীয় সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার তুলনা করা হয়। সিন্ধু নদীর অববাহিকা থেকে শুরু করে পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত ও উত্তর পূর্ব আফগানিস্তান পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। যীশু খ্রিস্টের জন্মের ১৫০০ বছর পূর্বে ইন্দো আর্যরা ভারতীয় উপমহাদেশে সেই সিন্ধু নদীর তীরে বসতি স্থাপন করে। তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস হরপ্পা সভ্যতার সাথে মিলে একটি ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে, যা হিন্দু ধর্ম নামেই পরিচিত। ইন্দো আর্যরা রাশিয়া, কাজাখস্তানের মধ্য এশিয়া স্টেপ অঞ্চল থেকে এই মতান্তরে যীশু খ্রিস্টের জন্মের পর প্রায় ২০০০ বছর পূর্বে ভারতবর্ষে আগমন করে। হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ রচিত হয় যীশু খ্রিস্টের জন্মের পর প্রায় ১২০০ বছর আগে। আজ থেকে প্রায় ২০০০ বছর আগেই যদি ইসরায়েলের জেরুজালেমের নাজরত শহরে যীশু খ্রিস্টের জন্ম হয়, তাহলে খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম থেকে কম করে হলেও ৫০০ বছর আগে যে এসেছে। অপরদিকে সেই হিসেবেই হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ প্রায় ৩৫০০ বছরের পুরনো, অর্থাৎ পৃথিবীতে ইসলাম ধর্ম আগমনের অন্তত ২ বছর আগে হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থে কোনো মুসলমানের হত্যার কথা বলা হয়নি। ইসলাম বলে কোনো ধর্ম পৃথিবীতে আছে, তাই হিন্দুরা জানত না ইসলাম ধর্মের পৃথিবীতে আগমন হয়েছে। হিন্দু ধর্মের প্রায় ২০০০ বছর পর ইসলাম ধর্মের বর্তমান বয়স প্রায় দেড় হাজার বছর। এই জন্য ইসলাম ধর্মে মূর্তি পূজারীদের হত্যার কথা, ভারত দখলের গাছ ওয়াতুল হিন্দ এর কথা উল্লেখ থাকলেও পৃথিবীর কোনো এই ধর্মে এমন কোনো আগ্রাসী বক্তব্য নেই, কারণ ইহুদি, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম সব ইসলাম ধর্মের আগে এসেছে। আজ থেকে কম করে হলেও ২৫০০ বছর পূর্বেই উত্তর পূর্ব ভারত ও নেপাল সংলগ্ন এলাকায় বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে। এজন্য পৃথিবী আর কোনো ধর্মে আপত্তি নেই অন্য ধর্মের বিরুদ্ধে হিংসা, কুৎসা, হত্যার ঘটনা পাবেন না। এটাই সত্য। এই সব বিষয়ের উপর অন্য একদিন বিস্তারিত লিখব। একটা সময় হিন্দু ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে সনাতন ধর্ম থেকে। হিন্দু শব্দটি এসেছে পারস্য থেকে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আর্য জাতিরা ইউরোপ হয়ে ইরানের মধ্যে দিয়েই ভারতে প্রবেশ করে বেদ চর্চা শুরু করে, যেই থেকে ভারতের হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকেই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম বলা হয়। এটা সত্য। মেক্সিকোতেই মাটির নিচে একটা শহর পাওয়া গেছে যেখানে মানুষের মূর্তি পুজো করার নিদর্শন মিলেছে। ইহুদিদের কেননা মূর্তি পুজো ছিল। এমনকি নবী মোহাম্মদ যে কুরাইশ গোত্র থেকে এসেছেন এবং যে মক্কা নগরীতেই জন্মগ্রহণ করেছেন, সেখানেও মানুষ এখনও মূর্তি পুজো করে। তখনও মূর্তি পুজো ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে নয়ডার বছর ১৫-র এক কিশোরীর বিরুদ্ধেই। এই প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পথভ্রষ্ট কিশোরীকে ক্ষমার আবেদন জানিয়েছেন। এই মন্তব্য করাকেই জীবনের প্রথম ও শেষ ভুল বলে অভিহিত করে ২বার ক্ষমাও চেয়েছেন ওই কিশোরী। কিন্তু এবার মেয়ে ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার মেয়েকেই দত্তক নেওয়ার আবেদন জানালেন মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়া ১৫ বছর বয়সী কিশোরীর মা তার মেয়ের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা এবং থাকার জন্য একটি নিরাপদ জায়গার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিতর্কের পর থেকেই তাদের পরিবার হুমকির মুখে রয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। একই সঙ্গে তিনি আবেগঘন আবেদন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী যেন তার মেয়েকে দত্তক নেন। প্রধানমন্ত্রী মোদী গতকালই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন, ঘটনায় জড়িত পথভ্রষ্ট শিশুদের ক্ষমা করে তাদের সঠিক পথ দেখাতে হবে। আইনি বা সামাজিকভাবে হয়রানি করা উচিত নয়। তার পরদিনই কিশোরীর মায়ের এই বক্তব্য সামনে এসেছে। এর আগে ওই কিশোরী দ্বিতীয়বার প্রকাশ্যে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সে স্বীকার করে যে বড় ভুল করেছে এবং সারা জীবন এক ভালো দায়িত্বশীল নাগরিক হওয়ার চেষ্টা করবে। নিজের বাড়িতেও থাকতে পারছে না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোরীর মা বলেন, বিতর্কের জেরে তাদের স্বাভাবিক জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, পুলিশের কারণে আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি। আমরা যে এলাকায় থাকতাম সেখানে কিংবা নিজেদের বাড়ির আশেপাশেও থাকতে পারছি না। তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার আবেদন জানান। এফআইআর প্রত্যাহারের দাবি। কিশোরীর মা আরও বলেন,
তার মেয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এখনও প্রত্যাহার করা হয়নি। তিনি বলেন, এফআইআর এখনও প্রত্যাহার করা হয়নি। আমরা অনুরোধ করছি এটি তুলে নেওয়া হোক। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, তার স্বামীর মৃত্যুর পরেও মেয়েটির বাবার বাড়িতে থাকার এবং সম্পত্তির অধিকার রয়েছে পাওয়ার। তিনি বলেন, আমাদের সঙ্গে আমাদের থাকার জন্য একটি জায়গা দেওয়া হোক। প্রধানমন্ত্রী, আমার মেয়েকে দত্তক নিন। আমার মেয়ের বাবা আর বেঁচে নেই, কিন্তু তার অধিকার রয়েছে। প্রতিটি মেয়েই তার বাবার বাড়িতে নিজের জায়গা পায়। আমার মেয়ে ও ছেলে একই বাড়িতে একসঙ্গে থাকবে এবং তাদের প্রাপ্য অধিকার পাবে। যদি সে নিজের বাড়িতে থাকতে পারত। ধর্ষণ ও খুনের হুমকির নিন্দা কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়েকে ভুলকে অজুহাত করে অনেকেই সামাজিক মাধ্যমে নোংরা ও সহিংস মন্তব্য করেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখুন কি ধরনের নোংরা মন্তব্য করা হচ্ছে। যারা একটি 15 বছরের মেয়েকে বলছে 4 জন মিলে তাকে ধর্ষণ করুক, তারা ঠিক কী করছে? তাদের আইডি সব রয়েছে। আমার মেয়ে একটি ভুল করেছে, কিন্তু আপনারা যে এত জঘন্য মন্তব্য করছেন তা ঠিক কি? তিনি আরও বলেন, তিনি সবসময় চেয়েছিলেন তার মেয়ে বড় হয়ে দেশ সেবা করুক। আমার মেয়ে যদি বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিত, আমি দেশের জন্য প্রাণ দিত, তাহলে আমি গর্বিত হতাম। কিন্তু আজ আমি খুশি নই যে কিছু মানুষ একটি শিশুকে ধর্ষণ ও হত্যার হুমকি দিচ্ছে, বললেন তিনি। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ টিপকের বাবার বিরুদ্ধেই এবার তদন্তের দাবি উঠল। মহারাষ্ট্রের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে কিভাবে ছেলেকে তিনি বিদেশে পড়াশোনা করালেন তার তদন্ত করে দেখার দাবি উঠল। গুজরাটের সুরতের এক বাসিন্দা এই দাবি করেছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। গুজরাটের সুরতের বাসিন্দা অমিত তিওয়ারি নিজের পরিচয় দিয়েছেন আরটিআই কর্মী হিসেবে। অভিজিতের বাবা ভগবান রাও দীপকের সঙ্গতি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তার প্রশ্ন, মহারাষ্ট্র সরকারের কর্মী ছিলেন ভগবান রাও, বেতন পেতেন 60 থেকে 65,000। এই সামান্য আয়ে ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠালেন কি করে ভগবান রাও? প্রশ্ন তুলেছেন অমিত। শুধু তাই নয়, মামলায় জর্জরিত সিজেপির আন্দোলনকারীদের জন্য আইনি সহায়তা বাবদ ককরোচ জনতা পার্টিকে 1 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন বর্ষিয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন অমিত। রাজনৈতিক দলের নামেই সংগঠন চালানো ককরোচ জনতা পার্টি এই অনুদান পেতে পারে কি না প্রশ্ন তুলেছেন তিনি। সংবাদ মাধ্যমে অমিত বলেন, ককরোচ জনতা পার্টি নথিভুক্ত কোনো সংস্থা নয়, তারপরেও রাজনৈতিক দলের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনি সহায়তা বাবদ তাদের 1 কোটি টাকার অনুদান দেওয়া ঘোষণা করা হয়েছে, তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশনের 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 29 ধারায় তদন্ত হওয়া উচিত। নথিভুক্তকরণ না হয়ে থাকলে রাজনৈতিক দলের নাম নিয়েই কার্যক্রম চালিয়ে যাওয়া এবং অনুদান গ্রহণ নিয়েই তদন্ত দরকার। ককরোচ ছাড়া চলে না, পায়ের ক্ষতি করছে, নিজের ক্ষতি শিশুরও, সতর্ক করলেন চিকিৎসকরা। সিব্বল যে 1 কোটির অনুদান ঘোষণা করেছেন তাতে জিএসটি কার্যকর হবে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের অ্যান্ড কাস্টমসকে চিঠি দিয়েছে অমিত। নিট আন্দোলনের সমালোচনাও করেন অমিত। তার দাবি, প্রথম দিকেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পড়ুয়াদের হয়ে সরব হওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির, কিন্তু সেই লক্ষ্যে থেকে সরে এসে পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পরিবারকে আক্রমণ করা হয়, অপমানজনক মন্তব্য করা হয়। অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেই মোদীর সম্পর্ক নিয়ে কটাক্ষ উড়ে আসে। সংশ্লিষ্ট সংস্থাকেই তদন্ত করতে আর্জি জানিয়েছেন তিনি। প্রায় 2 দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে মঞ্চের দিকে এগিয়ে হইচইয়ের জেরেই মঞ্চে না উঠে দর্শক আসনেই ফিরে যান কবি। ঘটনার জেরে মঞ্চে উঠতেই বলতেই থমকে যায় তসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান লেখিকা। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। এই প্রসঙ্গে মুখ খুলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক, তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত এমন নয়, কিন্তু তিনি কলকাতার মতো মহানগরীতে এসেছিলেন। তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকেই নিয়ে এসে সম্মান দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা বিরোধিতা ওনাকেই তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এমনই এরকম সাহিত্যিকদেরকেও কেন সম্মান দেওয়া হবে? মঞ্চে তো সম্মান দেওয়া উচিত নয়। তাই স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে, কারণ যে এই সেকুলারিজমের নামে যারা বড় বড় কথা বলতো বাঙালির নামে, তারা তসলিমা নাসরিন কি বাঙালি নন? তাহলে কেন দাঁড়ায়নি? তার এই কবি সাহিত্যিকরা তখন মৌন ছিলেন। মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। বাম আমলে বিতরিত হয়ে 19 বছর পরে বিজেপি জমানায় কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। শনিবার লেখিকাকে দেওয়া হলো সংবর্ধনা। আমি কলকাতায় ফিরেছি বাক্য উচ্চারণ করতে প্রায় 19 বছর লেগেছে। মন্তব্য লেখিকার। বললেন, ভয় চিরস্থায়ী নয়, বন্ধ দরজা চিরকাল বন্ধ থাকে না। বন্ধনমুক্ত বাংলা সকলকেই স্বাগত। ধমক চমক এখন অতীত।
মন্তব্য মুখ্যমন্ত্রীর। দু চোখ দুটোর যখন তাকায় তখন মনে হয় এই চোখ বুঝি 2000 বছর ধরেই চিনি। কলকাতার প্রেম কবিতায় লিখেছেন তসলিমা নাসরিন, 19 বছর আগে যে কলকাতা তাকে ফিরিয়ে দিয়েছিল সেই তিলোত্তমায় আপন করে নিল নির্বাচিত কবিকেই। বাম আমলে বিতাড়িত লেখিকা প্রায় 2 দশক পর ফিরলেন এই শহরে। লেখিকা তসলিমা নাসরিন বলেন, আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। শনিবার রবীন্দ্র সদনে লেখিকাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। বেকার যুবকদের আর্থিকভাবে সক্ষম করতে নতুন স্কিম এনেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মেসেজ, যেখানে বলা হচ্ছে বেকারদের জন্য 2500 করে দেবে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার দৌলতেই আপনাদের কাছেও এসেছে এই মেসেজ। এবার এই স্কিম নিয়ে মুখ খুলল সোশ্যাল মিডিয়া পোস্ট খুলতে আপনি দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে বেকার ভাতা হিসেবে 2500 টাকা করে দেবে সরকার। আপনিও যদি সুবিধা নিতে চান তবে এই আবেদন করুন। কয়েক সেকেন্ডের জন্য এই ভিডিওর ছবিতে এই পেছনে পুরনো যুব সমাজের ছবি দেওয়া হয়েছে, সামনে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এই সোশ্যাল মিডিয়া পোস্ট খুলতে আপনি দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে বেকার ভাতা হিসেবে 2500 টাকা করে দেবে সরকার। আপনিও যদি সুবিধা নিতে চান তাহলে এখনই আবেদন করুন। কয়েক সেকেন্ডের ভিডিওতে ছবিতে এই পেছনে যুব সমাজের ছবি দেওয়া হয়েছে, সামনে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্রর ছবি। বর্ধমান থেকে ধৃত জইশ-ই-মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের গোপন ডেরার হদিশ মিলল। হাওড়ার পিলখানার এক জীর্ণ গলির বহুতলে জামার ট্যাগ তৈরির ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হতো। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এখান থেকে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজরদারি চলছিল, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। পিলখানার আলম মিস্ত্রি লেনের এক সরু গলির 7 নম্বর বহুতল এই ভবনের একতলায় 2টি ঘর ভাড়া নিয়ে গত 2 বছর ধরে ডেরা বেঁধেছিল কাশ্মীর যোগ থাকা জইশ জঙ্গি হামিম মণ্ডল। স্থানীয়দের চোখে ধুলো দিতেই প্রথমে ঘরে বসানো হয়েছিল পোশাকের ট্যাগ তৈরির প্রিন্টিং মেশিন, দ্বিতীয় ঘরে কম্পিউটারে সাজানো তথ্য প্রযুক্তির অফিস। বাড়ির মালিক জানিয়েছেন 2টি ঘরের জন্য 7000 ও 4000 টাকা ভাড়া নেওয়া হতো। স্থানীয়রা ভেবেছিলেন সাধারণ কোনো ক্ষুদ্র শিল্প। কোনো গোয়েন্দাদের অনুমান এই তথাকথিত অফিস থেকেই চলত গোপন জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা। সম্প্রতি বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলের সঙ্গে কাশ্মীরের একাধিক উপত্যকা ভিত্তিক জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তার কাছ থেকে মেলা তথ্যকেই অত্যন্ত ভয়াবহ বিস্ফোরক বলেই বর্ণনা করা হয়েছে। গোয়েন্দা সূত্রেই খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা বলে তার জেলা সফরের রুট এবং গতিবিধির উপর ট্র্যাকিং চালানো হচ্ছিল কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ডেরা কি স্রেফ আত্মগোপনের স্থান ছিল, নাকি এখান থেকেই বড়সড় কোনো নাশকতার নীলকষা তৈরি হচ্ছিল, সেই সুযোগ অনুসন্ধান করছে রাজ্য কেন্দ্র তদন্তকারী সংস্থা। পিলখানার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ঘরেই হামিমের পাশাপাশি তার বাবার পরিচয়ে মনিরুদ্দিন মণ্ডল নামে ব্যক্তি থাকতেন। তবে গত 2 মাস ধরে হামিমকে এলাকায় দেখা যায়নি। আর বর্ধমান থেকে হামিমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে রাতারাতি চম্পট দিয়েছে তার বাবা। আশেপাশের ব্যবসায়ীদের দাবি যাতায়াতের পথেই 2-1টি সাধারণ কথা ছাড়াও এক ব্যক্তি কারোর সঙ্গেই বিশেষ মিশতেন না। গত 10 থেকে 12 দিন ধরে তাকে আর দেখা যায়নি। বর্তমানে আলম মিস্ত্রি লেনের সেই তালাবন্ধ ঘর ও কম্পিউটার সিল করে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে শুভেন্দু সরকার। তৃণমূল জমানার দুর্নীতির ফাইল খোলার সঙ্গে দলীয় কর্মীদের বারবার সতর্ক করতে দেখা গিয়েছে নেতাদের। ভোটের ফল প্রকাশের পর পার্টি অফিস থেকে ভাঙচুর, ডিম থেরাপি, বিজেপি কর্মীদের এসব থেকেই বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তোলাবাজির প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত আছে, পার্টি নজর রাখছে, চেষ্টা করছে। কাদের বিধে এমন মন্তব্য দিলীপের? বিরোধী দলনেতার হোক বা শাসক দলের মন্ত্রী সর্বদাই দাবাং মুডেই ধরা দিয়েছেন প্রবীণ নেতা। তিনি মুখ খুলে এই সঙ্গে এসেছে বিতর্ক। তবে এবার দলের কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগের কথা যে তার নজর এড়ায়নি, এদিন তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলের জমানার রেস্টে নেই। তিনি বলেন, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে আছে, পার্টি নজর রাখছে, চেষ্টা করছে, পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে মানুষ যে উদ্দেশ্য বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। শনিবার কলকাতার রাজারহাটের IIT খড়গপুর রিসার্চ পার্কের একটি অনুষ্ঠানে তোলাবাজি নিয়েও সাবধান বাণী শোনার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি। বাম ও তৃণমূল সরকারের আমলে দলীয় রাজনীতির ছত্রছায়া থেকে বেরিয়ে আসার বার্তা দেন শ্রমিক। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বলেন, বিচ্যুতি আছে আমাদের মধ্যে, যাদের সুপ্ত বাসনা ছিল তারা এখন সক্রিয়। তিনি আরও বলেন, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়েছি আর এরই মুক্তি চাই।
প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ। এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনো সরকার পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগ আনতে পারবে না।